আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া 5 আগস্টের আগে পরে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং নিঃসন্দেহে এটুকু আমরা এই মুহূর্তে বলতে পারি যে এই ব্যক্তি বাংলাদেশ বিরোধী বিশেষ ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং যার মধ্য দিয়ে তিনি নিজের কিছু আখের গুছিয়ে নিতে চেয়েছিলেন। ইকবাল করিম ভূঁইয়া সেনাবাহিনীকে ডিস্টাবলাইজ করার চেষ্টা করছেন, এই কথা আমি আগেও বলেছি। আবার অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানান বিষয়ে মিথ্যে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে তিনি বিশেষ একটি শক্তির স্বার্থ রক্ষার চেষ্টা এখনো করে যাচ্ছেন। যদিও তিনি যে লাভবান হওয়ার চেষ্টা করছিলেন বা তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এরই মধ্যে ভঙ্গ হয়েছে। তারপরও যেহেতু তিনি জড়িয়ে গেছেন অনেক কিছুতে, সেখান থেকে আর বের হতে পারছেন না। যেমন মানবতা বিরোধী অপরাধের কোনো কোনো মামলায় তিনি নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন। তার ধারাবাহিকতায় গত 2 দিন আগে ট্রাইব্যুনালে তিনি যে সাক্ষ্য দিলেন, আবারও নির্জলা মিথ্যা কথা উল্লেখ করলেন। তিনি সেখানে কি বললেন যে গুমের সংস্কৃতি প্রতিরোধে, অর্থাৎ সামরিক বাহিনী বা সেনাবাহিনীর সদস্যরা বা র্যাবের মধ্যে সেনা সদস্যরা গিয়ে যে গুম খুনের সঙ্গে জড়িত হয়েছিল, সেই সংস্কৃতি প্রতিরোধে তিনি নাকি অসংখ্য পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এই যে অসংখ্য পদক্ষেপ তিনি নিয়েছেন, এসবের বিরুদ্ধে তিনি কোনো তথ্য প্রমাণ বা দালিলিক কিছু উপস্থাপন করতে পারেননি আদালতে। তিনি নিজেই যেখানে স্বীকার করছেন যে এই বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সুপার চিফ বরাবর কোনো চিঠি তিনি পাঠাননি, লিখিতভাবেও কাউকে জানাননি। মাঝে মাঝে মনে হয় যে এই লোক আসলেই মানসিক বিকারগ্রস্ত কিনা। আবার যা শুনতে পাই না, এর পিছনে অনেক ধরনের উদ্দেশ্য তার ছিল এবং বিশেষ একটি শক্তির হয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন বা কাজ করে যাচ্ছেন এখনো পর্যন্ত। গুম খুন বিষয়ে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যে কারো বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকতেই পারে, তার বিচার হবে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে। কিন্তু মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে এই সাবেক জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যেভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, বরঞ্চ ট্রাইব্যুনালকেই তিনি বিতর্কিত করছেন। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে বলেছিলেন, আগেও বলেছি আমি এই বিষয়ে, তিনি এর আগে বলেছিলেন যে জিয়াউল আহসান 1000টি গুম করেছেন, খুন করেছেন। সেই 1000 থেকে নেমে এলো সেটি শতাধিকে বা 100-র কিছু বেশিতে। তারপরও শুনলাম যে এখন নাকি 3-4টি মামলার ক্ষেত্রেও তারা তথ্য প্রমাণ সেভাবে হাজির করতে পারছে না এবং এর মধ্যে এই সাক্ষী হিসেবে রয়েছেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। মূলত জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী হিসেবে তিনি নিজেকে আইসিটি পর্যন্ত নিয়ে গেছেন। তিনি সাক্ষ্য দেওয়ার সময় একটা পর্যায়ে বলছেন যে র্যাব থেকে ফেরত একজন জুনিয়র সামরিক কর্মকর্তা, তিনি তার সাথে সাক্ষাতের সময় বলছেন যে ওই জুনিয়র অফিসার নাকি 2জনকে হত্যা করেছে, 2জনকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন, এটুকু বলছেন। কিন্তু ওই জুনিয়র অফিসারের নাম কি, কাদেরকে তিনি হত্যা করেছিলেন, কবে, কখন, কিভাবে হত্যা করেছিলেন, তার তিনি কিছুই মনে করতে পারছিলেন না, কিছুই বলতে পারছেন না। মানে আমি জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কথা বলছি। আবার তিনি বলছেন যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও তিনি নিতে পারেননি। দুর্নীতি বিষয়ে তিনি কথা বলেছেন, সামরিক বাহিনীর ভিতরকার দুর্নীতি বিষয়ে তিনি বলছেন যে সেনাপ্রধান থাকাকালীন সময়ে সামরিক বাহিনীর কেনাকাটা সংক্রান্ত দুর্নীতি হয়েছে ব্যাপক, কিন্তু আমি কোনো তদন্ত করিনি। কেন করেননি? তিনি আবার বলছেন তদন্ত করার এখতিয়ার আমার ছিল না। এটা কি বিশ্বাসযোগ্য? সশস্ত্র বাহিনীতে যেই প্রকিউরমেন্টের বিষয়গুলো থাকে, সেইগুলো মনে করেন যে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এই বাহিনী প্রধানরা তো নিজ বাহিনীর কেনাকাটা বিষয়ে তো তিনিই মূলত তদারকি করেন।
তো তিনি দুর্নীতির বিষয়ে তদন্ত করতে পারবেন না কেন? এখানে আইসিটিতে সাক্ষ্য দেওয়ার সময় এর আগের জবানবন্দিতে তিনি বলেছিলেন, সেনা বাহিনীতে প্রত্যেকটা সেনা সদস্যকে অমানবিক হিসেবে গড়ে তোলা হয়, মানুষকে মানুষ হিসেবে কাউন্ট না করার এক ধরনের মনস্তত্ত্ব তাদের ভিতরে গড়ে তোলা হয়। মানে যখন তখন এই সব মানুষদেরকে পশু, জানোয়ার, প্রাণী মনে করে যে কোনো সময় হত্যা করতে পারে, এই ধরনের মানসিকতা নাকি সেনাবাহিনীর মধ্যে তৈরি করা হয়। এবং স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনীতে গুমের সংস্কৃতি গড়ে উঠেছে। সেনাবাহিনী থেকে যেসব অফিসারকে র্যাবে পাঠানো হচ্ছে তারা আসলে পেশাদার খুনি হয়ে বাহিনীতে ফেরত আসে। এগুলোর মধ্য দিয়ে তিনি মূলত পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করছেন, শুধু করার চেষ্টা করছেন তা না, করছেন। এর আগে আমরা ডক্টর ইউনূসের 1.5 বছর ধরে দেখেছি সেনাবাহিনীকে গুড়িয়ে ফেলা, সেনাবাহিনীকে ধুলার সাথে মিশিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি হুমকি ধামকি নানান বিষয়ে আমরা বিশেষ একটি পক্ষ থেকে, বিশেষ করে কি এনসিপি সহ এদের সহযোগী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অনেক নেতাদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য পেয়েছি। এবং জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এদের নেতা হিসেবে কাজ করছিলেন। কি উদ্দেশ্য ছিল এখন আমি সেটি বলছি। সেটি হচ্ছে যে, যেটি জানা গেছে, যেটি জানতে পেরেছি, যে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া 5 আগস্টের আগে থেকে যে আন্দোলন শুরু হয়েছিল 2024-এর, তখন আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক, তার টার্গেট ছিল বা তার সাথে এক ধরনের রফা ছিল বিশেষ কোনো কোনো শক্তির, যে তিনি প্রধান উপদেষ্টা হবেন। যখন সেটি আর তিনি হতে পারলেন না, ডক্টর ইউনূস সেই জায়গাটিতে চলে এলেন। এবং এটা তো সত্য কথা যে ওই সময় জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার নাম এসেছিল। যখন ডক্টর ইউনূস সরকার চলে এলো তখন আবার নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে গুঞ্জন চলছিল। সেখানে আবার তিনি স্বপ্ন দেখছিলেন যে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন তিনি, অথবা রাষ্ট্রপতি হবেন। যখন এসবের কিছুই হলো না, পরে হয়তো তিনি বড় যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা দুদকের চেয়ারম্যান এসব হওয়ার একটা খায়েশ তার ছিল। আবার কথাও শোনা যায় যে তিনি তো ব্যাপক মাত্রায় দুর্নীতি নিজেও করেছেন। এসব দুর্নীতি খবর আইসিটির যে প্রসিকিউশন টিমে যারা ছিলেন কোনো কোনো সদস্য তাদের কাছে ছিল। এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার চলছে, এই বিচার তো এরই মধ্যে একেবারে জঘন্য পর্যায়ে গেছে। মানে বিচার প্রক্রিয়া নিয়ে যেসব আর্গুমেন্ট যেভাবে করা হচ্ছে, বিশেষ করে প্রসিকিউশন টিমের সদস্যদের পক্ষ থেকে যেসব কথাবার্তা আসছে, সেই সব জায়গা থেকে এর আর কোনো মানদণ্ড নেই। তো ইকবাল করিম ভূঁইয়াকেও ওরকম কোনো সাক্ষী হিসেবে হাজির করা হয়েছিল যে যদি তিনি সাক্ষী না হন সেক্ষেত্রে তার বিরুদ্ধে যে দুর্নীতি অভিযোগ রয়েছে সেগুলোতে তাকে ফাঁসিয়ে দেওয়া হবে। শুনেছি এরকম হতে পারে। সেই সব জায়গা থেকেই তিনি এইসব উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন, কোনো ধরনের তথ্য প্রমাণ দায়লি কোনো উপাত্ত ছাড়া। আর এই যে তিনি বড় বড় কথা বলছেন, তার দুর্নীতি বিষয়ে কথা বলছিলাম। শেখ হাসিনা সরকারের সময় তিনি সেনা প্রধান ছিলেন। রিটায়ারমেন্টের পরে তিনি পাওয়ার প্ল্যান্ট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন। এগুলো নিয়ে আবার নাকি অন্য তৃতীয় পক্ষের কাছে তিনি বিক্রি করে দিয়েছেন। ড্যাম শিওরলি তিনি নিয়েছেন, পরে আর করতে পারেননি, তার মানে বিক্রি করে দিয়েছেন এসব লাইসেন্স। তিনি যখন কিএমজি ছিলেন, কোয়ার্টার মাস্টার জেনারেল, তখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল হোসেন সড়কের বাড়ি থেকে উচ্ছেদের মূল কারিগর, মূল পরিকল্পনাকারী কিন্তু এই ইকবাল করিম চৌধুরী, ইকবাল করিম ভূঁইয়া। আর তিনি এখন বড় আওয়ামী বিরোধী শক্তি সেজেছেন। এবং একথাও আমি আপনাদেরকে জানিয়েছি, এরকম মনে করি রাখি যে 2014 সালে যখন সামরিক বাহিনী শীতকালীন একটা অনুষ্ঠান চলছিল, মহড়া চলছিল, তো তৎকালীন 2 জিওসি, একজন জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী আর একজন জেনারেল জাহিদুর রহমান, তারা 2014 ইলেকশনের আগে এই সেনা প্রধানকে বলছিলেন
যে আপনি সরকার প্রধানকে জানিয়ে দিতে পারেন বা জানিয়ে দেন দয়া করে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সেনাবাহিনী কোনো ধরনের কোনো নির্বাচনে সমর্থন দেবে না। এই ইকবাল করিম ভূঁইয়া এই দুইজন জিওসিকে তাদের কমান্ডিং থেকে বাদ দিয়ে দিল পুরস্কার স্বরূপ। হয়তো শেখ হাসিনাকে বলেছেন তাদের কথা, শেখ হাসিনা হয়তো তাদেরকে এ ধরনের কোনো নির্দেশ দিয়েছেন, বা না দিলে তিনি উপযোজক হয়ে হয়তো এই ধরনের কাজ করে ফেলেছেন। কি আদর্শবাদী মহামানব এই ইকবাল করিম ভূঁইয়া, তিনি এখনো পর্যন্ত যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন আদালতের কাঠগড়ে দাঁড়িয়ে। আমার মনে হয় এই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই কোনো অ্যাকশন নেওয়া উচিত, সেটি রাষ্ট্রের পক্ষ থেকে হোক, সরকারের পক্ষ থেকে হোক। এখন এরা সবার জন্যই ক্ষতিকর। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে খুব প্রভাবশালী, মহাপ্রতাপশালী যে কজন উপদেষ্টাদের নাম আমরা জানি, তার মধ্যে নিঃসন্দেহে শ্রম এবং গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান নিঃসন্দেহে তাদের একজন, এবং তিনি নিজে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদকও। তো সেই আদিলুর রহমান খান সাবেক উপদেষ্টা সোমবার দেশ ছাড়তে গিয়ে বেশ বিপাকে পড়েন এয়ারপোর্টে। ইমিগ্রেশনে নাকি তাকে যথেষ্ট হয়রানির শিকার হতে হয়। তিনি শেষমেশ দেশও ছেড়েছেন, কিন্তু কেন দেশ ছাড়লেন, কিভাবে দেশ ছাড়লেন, সেটি অনেক বড় প্রশ্ন অনেকের কাছেই। তিনি যখন বিমানবন্দরের ইমিগ্রেশনে গেলেন, সেখানে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার তাকে নানান প্রশ্ন করেন। আদিলুর রহমানের বক্তব্য মতে যে তাকে হয়রানি করা হয়েছে সব ধরনের কাগজপত্র থাকা সত্ত্বেও, কিন্তু স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা বলছেন যে না, আসলে তাদের যতটুকু চেকিং এর দরকার ছিল, যা যা প্রয়োজনীয় কাগজপত্র দেখার দরকার ছিল, সেগুলো দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা? কেন এই প্রশ্নটি করছি? তার কারণ তাদের বিরুদ্ধে তো এরই মধ্যে অসংখ্য অভিযোগ উঠেছে, এবং উপদেষ্টারা যাতে কোনো ধরনের তদন্ত ছাড়া দেশ ছাড়তে না পারে এমন একটা জনমত দেশে গড়ে উঠেছে। এটা তো বাস্তবতা। প্রথম এক্সাম্পল হিসেবে যদি আমরা নিয়ে আসি, এই উপদেষ্টা পরিষদেরই আর একজন সদস্য রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, কয়েকদিন আগে তিনি একটি ইন্টারভিউ দিলেন একটি অনলাইন চ্যানেলকে। তিনি আমার সাথেও কথা বলেছেন, আমিও তার একটি ইন্টারভিউ করেছি। তিনি সেখানে স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর ইউনূসের একটি কিচেন ক্যাবিনেট ছিল, মানে তার যারা খুব ঘনিষ্ঠ, তার যারা খুব বিশ্বস্ত, হাতে গোনা 4-5 জন মিলে এই কিচেন ক্যাবিনেটটি ছিল, এবং সরকার এবং রাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো সাধারণ ক্যাবিনেটের বাইরে তাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হতো, এবং পরবর্তীতে ক্যাবিনেটের সদস্য বা মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদে সেগুলো উত্থাপন করা হতো। কেন খুব গোপনে কিচেন ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে ডক্টর ইউনূস খুব গোপনে এই সিদ্ধান্তগুলো নিতেন? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি, এবং এর উত্তরগুলো আমাদের জানা। ক্ষমতা দীর্ঘায়িত করার একটা চক্রান্ত প্রথম থেকেই এই উপদেষ্টা পরিষদের ছিল। উপদেষ্টা পরিষদের ছিল বলতে তার মধ্যে আবার হাতে গোনা কয়েকজন বেশ গুরুতর ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে একজন আদিলুর রহমান খান, আর একজন আমাদের মহামান্য সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সৈয়দা রেজাওয়ানা হাসান পরিবেশবাদী, নিজেকে মারাত্মক দুর্দান্ত ক্ষমতার অধিকারী মনে করতেন, এবং তার কথাবার্তা সেটি প্রমাণিত হয়েছে, এবং তিনি সেই ক্ষমতাগুলো অ্যাপ্লাইও করেছেন, এটিও বাস্তবতা। আর একজন সাবেক সচিব ফাউজুল কবির খান। এরকম হাতে গোনা 4-5 জন ছিলেন, এবং তারা এই 18 মাসে যা কিছু এই দেশে হয়েছে, অনাকাঙ্ক্ষিত এবং পুরো দেশকে তছনছ করে দেওয়ার মতন যা কিছু ঘটেছে,
তার পেছনে এরা দায়ী বলে বা এই কজন যুক্ত বলে বিশেষভাবে মানুষ মনে করেন। আর একটা এক্সাম্পল দিই, সেটি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত মানে ধ্বংসযজ্ঞের শিকার গণভবন, সেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই জুলাই স্মৃতি জাদুঘরের যে প্রকল্প, সেই প্রকল্পের বাজেট হচ্ছে 111 কোটি টাকা। এই 111 কোটি টাকা 6-9 করা নিয়ে এর মধ্যে নানান ধরনের অভিযোগ উঠেছে। নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি আগে সম্ভবত 5 বা 6 ফেব্রুয়ারির দিকে এই জুলাই স্মৃতি জাদুঘরের জন্য 96 জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই এই জাদুঘরের জন্য ব্যবস্থাপক, উপপরিচালক, কিউরেটর, ডেপুটি কিউরেটর সহ 96 জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। কিসের ভিত্তিতে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হলো? কারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল? কত টাকা লেনদেন হয়েছে? 111 কোটি টাকার প্রকল্পে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় কেনাকাটা করার সুযোগ রাখা হয়েছে, কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে। খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি উদ্বেগ জানিয়েছে এই বিষয়ে এবং একাধিক কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে তাদের মাধ্যমে এইসব কেনাকাটা করার সুযোগ করে দেওয়া হয়েছে। তো এইসব যে অনিয়ম, দুর্নীতি, এসবের অভিযোগের যে তীর সেটি উঠেছিল বা এখনো উঠে আছে আর এক উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর দিকে। মোস্তফা সরোয়ার ফারুকী আবার গণমাধ্যমকে যে কথা বলেছেন বা বলছেন যে যারা এই প্রকল্প বা এই কেনাকাটা অথবা লোকবল নিয়োগ নিয়ে অভিযোগের তীরটি আমার দিকে ছুড়ছেন তারা হচ্ছেন স্রেফ আহম্মক। কেন আহম্মক? তিনি বলছেন যে তারা জানেই না এই কাজ গণপূর্ত মন্ত্রণালয়ের পূর্ত বিভাগের অধীনে হচ্ছে, আর গণপূর্তর উপদেষ্টা আমি ছিলাম না, গণপূর্তর উপদেষ্টা আদিলুর রহমান খান। তাহলে এই যে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, কেউ না কেউ তো জড়িত, হয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আর না হয় এই আদিলুর রহমান খান যিনি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন বিষয় হচ্ছে যে এখন সব ভূতে করছে এমন একটা বিষয়। তাহলে সেই আদিলুর রহমান খান কিভাবে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারছেন? দুদকে 1 সপ্তাহের মধ্যে অসংখ্য অভিযোগ উঠেছে ডক্টর ইউনূস সরকারের প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে। ক্ষমতা হস্তান্তর করলো 17 তারিখ। 17 তারিখ থেকে মোটামুটি 25-26 তারিখের মধ্যে অসংখ্য অভিযোগ উঠেছে, প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ পত্র জমা পড়েছে। এই পরিমাণ অভিযোগ 1 সপ্তাহের মধ্যে পড়েছে যে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা তারা কথা বলতে বাধ্য হয়েছেন গণমাধ্যমের সামনে যে দুর্নীতির অভিযোগে রেকর্ড করা হয়েছে, যে পরিমাণ অভিযোগপত্র জমা হয়েছে নামে বেনামে। এখন আমরা যত জানতাম যে অনেকের নাম ঠিকানা সহ সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে দুদকে। দুদকের আবার শীর্ষ কর্মকর্তারা তারা বলছেন যে সুস্পষ্ট অভিযোগ কেউ জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত করা হবে। তদন্তে আসলে কিছুই নেওয়া হয়নি, হবেও না এমন আশঙ্কার কথা আমরা বলতে পারি। তার কারণ সেই টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই অভিযোগগুলোর বিষয়ে কি বলেছিলেন? তার মন্তব্য ছিল যে আমরা আগেও দেখেছি যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না, এখনো তেমনই ধারাবাহিকতা রয়েছে। ডক্টর ইউনূস সরকারের এই 1.5 বছরে পাহাড় সমান যে দুর্নীতি হয়েছে, কারোর কোনো ধরনের সন্দেহ আছে? দেশ বিরোধী চুক্তিও যে হয়েছে সেটির বিষয়ে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারা যে
তুমুল আপত্তি জানিয়েছে, তারা বিস্ময় প্রকাশ করেছে যে নির্বাচন মাত্র 3 দিন আগে কিভাবে একটা অন্তর্বর্তী সরকার এই ধরনের দেশবিরোধী চুক্তি করতে পারে তা কিছুতেই বোধগম্য হতে পারে না কারোর। তাহলে যে দেশ বিক্রি, এই যে দুর্নীতি, এই যে অনিয়ম, এসব এই উপদেষ্টাদের কেউ জড়িত না এসবের সঙ্গে। সব ভূতে এসে করে গেছে, সব ফেরেশতারা এসে করে গেছে। হ্যাঁ, ওহী নাজিল হওয়ার মাধ্যমে বায়বীয় অবস্থায় এই কাজগুলো ঘটেছে, কারোর কোনো দায় নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি দায় থেকেই থাকে, এই উপদেষ্টা পরিষদের সদস্যরা কিভাবে নির্বিঘ্নে দেশ ছেড়ে যেতে পারছেন? আগের এক বিশেষ সহকারী গেছেন, ফয়েজ আহমেদ তয়েব, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ ছিল না। তিনিও চলে গেছেন ক্ষমতায় থাকাকালীন সময়ে, কোনো ধরনের এনওসি না নিয়েই, কোনো ধরনের গভর্নমেন্ট অর্ডার না নিয়েই তিনি দেশ ছেড়েছেন। আর এক উপদেষ্টা দেশ ছাড়লেন, বাকিরাও হয়তো ছাড়বেন। আমাদের কিছু করার নেই, আমরা চেয়ে চেয়ে দেখব। তবে প্রশ্ন কিন্তু বিএনপি সরকারের দিকেই উঠবে, যে কি এমন তাদের সঙ্গে গিভ অ্যান্ড টেকের বিষয় যে তাদেরকে সহজে দেশ ছাড়তে সুযোগ করে দেওয়া হচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।